আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে নাকি একটু বলতো বাবা? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। ওকে। স্ক্রিন শেয়ারও হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো শুরু স্যার, করা যাক। হ্যাঁ, স্যার বলো। শুরুর আগে আপনাকে একটা রিকোয়েস্ট করছি আমি স্যার। হ্যাঁ, বলো। বলছি, ওই ফেব্রুয়ারির এই মার্চে 1 থেকে 8 তারিখ তো পরীক্ষা আছে স্যার। হ্যাঁ, তার জন্য একটু হোমওয়ার্ক গুলো স্যার আমার কম হবে স্যার, ওটাই বলছিলাম। ঠিক আছে, ঠিক আছে, চলো ক্লাসে চলো, ওগুলো পার্সোনালি জানিয়ে দিলেই হয়। ওগুলো ক্লাসের বিষয় নয়। ঠিক আছে, চলো আমরা আজকে কিছু আহ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত দেখো দু ধরনের হয়। একটা হচ্ছে তো তোমার ইয়েস নো অ্যান্সার টাইপ, যেখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাকে না। আরেক ধরনের সেন্টেন্স হয় যেখানে তোমার ডব্লিউএইচ থাকে। ঠিক আছে? তো ডব্লিউএইচ মানে কোনগুলো? মূলত হু হতে পারে, ওয়াই হতে পারে, উইচ হতে পারে, হোয়াট হতে পারে, খুব কমন হচ্ছে হোয়াট, অথবা ধরো ওয়েন হতে পারে ইত্যাদি, বা ওয়্যার হতে পারে, এই শব্দগুলো। এমনকি ধরো হাউ হতে পারে। ঠিক আছে? এই ডাব্লিউএইচ এই জন্য এগুলোকে ডাব্লিউএইচ ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। ঠিক আছে, এবার ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়াও তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কিন্তু সেগুলোর উত্তর ইয়েস অথবা নো। ডু ইউ এগ্রি? ইয়েস। এখানে আর হু, উইচ, হুম এগুলোর দরকার হয় না। যে প্রশ্নের উত্তর আমরা এক কথায় দিচ্ছি, ইয়েস অথবা নো এইভাবে দিচ্ছি, সেগুলোর ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড লাগে না। এবার ধরো, যদি এইরকম একটা সেন্টেন্স দেয় যে ডাব্লিউএইচ এর গঠনটা কেমন হয়, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যেখানে ফুল স্টপ থাকবে, বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। তো সেটার নিয়ম হচ্ছে কি, সবার প্রথম থাকে সাবজেক্ট, তারপরে থাকে হচ্ছে ভার্ব। আচ্ছা, যদি কন্টিনিউয়াস বা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে সবার প্রথম থাকবে হেল্পিং ভার্ব, তারপরে থাকবে মেইন ভার্ব। তারপরে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, অথবা মনে করো অ্যাডভার্ব থাকতে পারে, মানে আদার্স থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। আদার্স মানে রেস্ট, অবজেক্ট বাদে। অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হবে। আর মাথায় রাখবে, অবজেক্ট মানে হচ্ছে হোয়াট আর হুমের উত্তর। শুধুমাত্র এই দুটোর উত্তর হচ্ছে অবজেক্ট। মানে অ্যাকশন ভার্ব যেটা, এটা মেইন ভার্ব হলেই শুধু হবে না, তাকে অ্যাকশন ভার্ব হতে হবে। নন অ্যাকশন ভার্বের কিন্তু অবজেক্ট থাকে না। অ্যাকশন ভার্বকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। যেমন ধরো বললাম, আই ওয়েন্ট দেয়ার। তো অনেকের ধারণা কি ভার্বের পর যেটা থাকে সেটাই বুঝি অবজেক্ট, তা কিন্তু নয়। এখানে ওয়েন্টকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ? ওয়্যার দিয়ে। তাহলে ওয়্যারের উত্তর কখনো অবজেক্ট নয়। অবজেক্ট হতে গেলে সেটাকে হোয়াট অথবা হুমের উত্তর হতে হবে। তাহলে এই দেয়ারটা অবজেক্ট নয়, কিন্তু এটা অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব থাকতে পারে, প্রিপোজিশন প্লাস নাউন থাকতে পারে। তো এই অংশটাকে আমরা বলি হচ্ছে আদার্স, অথবা গ্রামার বইতে এটাকে বলা হয় রেস্ট। রেস্ট মানে হচ্ছে বাকি অংশ। হ্যাঁ, এখানে রেস্ট মানে বিশ্রাম নয়। তাহলে এটা তো হচ্ছে বর্ণনাত্মক বাক্যের গঠন, মানে বেসিক গঠন। আমি আবারও বলছি, এরকম নয় যে সেন্টেন্সের শুরুতেই সবসময় তোমার সাবজেক্ট থাকবে। তুমি অ্যাডভার্ব দিয়েও সেন্টেন্স শুরু করতে পারো, তুমি প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েও সেন্টেন্স শুরু করতে পারো, এবং সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সই হবে। কিন্তু সেগুলো ব্যতিক্রম। আমরা বেশিটা যেটা লিখি বা সাধারণভাবে যেটা লিখি, সাবজেক্ট, তারপরে ভার্ব, বা হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট। আবার অবজেক্ট না থেকেও শুধু অন্য কিছু থাকতে পারে, এমনকি সাবজেক্ট ভার্বের পর সরাসরি বাক্যটা শেষ হয়ে যেতে পারে। এইটা হচ্ছে বিষয়। এইবার এটাই যখন তুমি ইন্টারোগেটিভ করবে, ইন্টারোগেটিভ মানে লাস্টে কি থাকবে? কোশ্চেন মার্ক থাকবে। তো এখানে দুটো হয়। একটাকে বলা হয় হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, আরেকটাকে বলা হয় ক্লোজ এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড মানে যেখানে জায়গা রয়েছে। আমি ধরো সহজ করে অত কিছু না বলে একটাকে ইয়েস নো, আরেকটাকে ডাব্লিউএইচ, অর্থাৎ যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে। তাহলে সেখানে যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তার গঠনটা কেমন হবে? সবার প্রথম থাকে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ঠিক আছে, ফার্স্টে থাকবে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে থাকবে হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে অক্সিলারি ভার্ব বলি যেটাকে। তারপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, তারপরে থাকবে হচ্ছে মেইন ভার্ব। এরপরে বাকি যা আছে, অবজেক্ট থাকুক, রেস্ট থাকুক,
যা ইচ্ছা থাকুক না কেন সেটা তারপরে থাকবে, এবং অবশ্যই এই সেন্টেন্সের শেষে ইউ আর বাউন্ড টু পুট আ কোশ্চেন মার্ক, একটা কোশ্চেন মার্ক থাকবেই, না হলে হবে না। তাহলে এমনিতে কি, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এক, এটা দুই হতো, এটা তিন হতো, কিন্তু ইন্টারোগেটিভে কি হয়ে গেল, ইন্টারোগেটিভে এটা হয়ে গেল এক, এটা হয়ে গেল দুই, সাবজেক্ট হয়ে গেল তিন, মেইন ভার্ব হয়ে গেল চার। এইটা হচ্ছে বিষয়, মানে সিকোয়েন্সটা, ডাব্লিউএইচটা এক্সট্রা অ্যাড হলো। এই ডাব্লিউএইচটা সবার প্রথমে বাদ দিয়ে ভাব, যেটা ছিল এক দুই তিন সেটা হয়ে গেল তিন এক দুই, ঠিক আছে, তিন এক দুই এরকম হয়ে গেল। তো এইটা হচ্ছে নিয়ম। আমি তাহলে নিয়মটা আরেকবার ফ্রেশ করে লিখে দিই, আর তোরা একটু নোটও করে নে। এবার আমরা বেশ কিছু সেন্টেন্স তোদেরকে করতে দেব, মানে কতগুলো সেন্টেন্স আমি জিজ্ঞেস করব, ইজি টু মডারেটে যাব, প্রথমেই খুব কঠিন বাক্য আমরা করব না, কিন্তু দেখবো যাতে বাক্যের গঠনগুলো আমাদের ঠিক হয়। তাহলে সবার প্রথম থাকবে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে থাকবে হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, তারপরে থাকবে হচ্ছে মেইন ভার্ব, তারপরে থাকবে হচ্ছে রেস্ট, রেস্ট মানে হচ্ছে বাকি অংশ, লাস্টে থাকবে কোশ্চেন মার্ক। ঠিক আছে? এবার ধর, এই যে আমি কথাগুলো বললাম তোর ভাল লাগলো না, তুই আমাকে বললি এইসব বলার আপনি কে, তাহলে এটার ইংরেজি কি হবে? যে ধর এরকম বললাম, এইসব বা এরূপ বলার তুমি বা আপনি যাই বলিস না কেন, কে? Sir, কমেন্ট। who are you to say so? আচ্ছা, ও বলছে হু আর ইউ টু সে সো, ভেরি গুড, এটা হতে পারে। আর কেউ কিছু? মাইক অন করেই বলতে পারিস, লিখতে সময় লাগবে, যেখানে লেখার জায়গা সেটা আসবো। Sir, who are you to tell me like that? হু আর ইউ টু টেল মি লাইক দ্যাট। আচ্ছা, টেল এখানে ব্যবহার করব না, সেই ব্যবহার করব। টেল হচ্ছে যখন অবজেক্ট হবে, ঠিক আছে? টেল, ধর বলা থাকলো টেল, মানে টেলের সাথে একটা অবজেক্ট দিতে হবে, টেল মি দিস, টেল মি দ্যাট, এরকম কিছু দিতে হবে, একটু সেই ব্যবহার অন্যভাবে বলবো। করিস। না বলিস না, অন্যভাবে কেন, যেটা সিম্পল আছে সেটাই বলবি। মানে এমনি অন্যরকম ভাবে, হাউ ডেয়ার ইউ টু সে দিস। হয় না, হাউ কি করে হচ্ছে? হাউ মানে তো কেমন, এখানে বলছে তুমি কে। দেখ, কে ইংরেজি কি, হু, তুমি ইংরেজি কি, ইউ, বলা ইংরেজি কি, সে, আর এরূপ মানে কি হচ্ছে, লাইক দিস অথবা সো, সোটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সবার প্রথম একে কে আসবে, হু, এরপর কে আসবে, সাবজেক্ট ইউ, তারপরে কি আসবে, সে, মেইন ভার্ব, তারপরে কে আসবে, সো, মাঝখানে কি আসবে, মাঝখানে কি আসবে, আর, এই আরটা কি, মেইন ভার্ব, Helping. Don't. এখানে মেইন ভার্ব। হু আর ইউ, মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব এখানে হয়ে গেছে, তাহলে এখানে আর দ্বিতীয় মেইন ভার্ব দরকার নেই, তাহলে কি হবে, টু সে সো। কারণ এটা দেখ, যখন অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে, আই অ্যাম দ্য ওয়ান টু সে সো, বা টু সে দিসও লিখতে পারিস, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি গোটা ক্লজকে রিপ্রেজেন্ট করে, একটা ক্লজের পরিবর্তে আমরা সো লিখছি, আর যদি কোনো নাউন থাকে এখানে তার পরিবর্তে দিস ব্যবহার করছি, আই এম দ্য ওয়ান টু সে দিস, ঠিক আছে? আই এম দ্য পার্সন টু সে দিস, এখানে ওয়ান না লিখে পার্সনও লিখতে পারিস। তাহলে হু আর ইউ টু সে সো, লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। স্যার বলছি আচ্ছা, সোটা এখানে কোন পার্টস অফ পিচ? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। সোটা কাকে কোয়ালিফাই করছে? পার্সেন্টটাকে করছে মানে। Okay. সে কে করছে? খুব ভালো, এটা একটু তোরা উত্তর বলতো, নাহলে এটা আমাকে একটু ব্যাখ্যা করতে হবে, কোন পার্ট অফ স্পিচ তোরা বল, তারপর আমি অ্যানালিসিস করে দেবো। Sir, adjective. অ্যাডজেক্টিভ কি করে হয় বাবা? আর কিছু?
খুব ভালো করে বোঝার চেষ্টা কর, দেখ। অ্যাডভার্ব। অ্যাডভার্ব হতে পারে, দেখ। পুরো সেন্টেন্সটাকে আমরা ভেঙে আলোচনা করব। ধরো আমি বললাম আই সেইড দিস, আরেকটা হচ্ছে আই সেইড সো। এই দুটোর মধ্যে পার্থক্য কি? আই সেড দিস, ধর বলা হলো দিস ইকুয়াল টু, সবার আগে বোঝ, দিস ইকুয়াল টু দ্য নিউজ, ঠিক আছে? তাহলে দ্য নিউজটা কি? একটা নাউন। এই নাউনকে রিপ্লেস করেছে দিসটা কি? দিসটা হচ্ছে প্রোনাউন। দিসটাকে কি প্রোনাউন বলে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেটা দরকার নেই এখানে। মনে কর আই সেড সো, সো ইকুয়াল টু হি ইজ রিচ। ধর বলা হলো হি ইজ রিচ, এটা হচ্ছে পূজা বলেছে। খুব ভালো করে বোঝ। এবার রিয়া বলছে হু সেইড সো। এখানে সোটা কাকে রিপ্লেস করছে বল ভালো করে? স্যার ওই পুরো সেন্টেন্সটাকে, হি ইজ রিচ। মানে তার মধ্যে ভার্বও আছে গোটা ক্লজটাকে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। আর আগের সেন্টেন্সে যেটা ছিল সেটা হচ্ছে এই প্রোনাউন। কোনো একটা নাউনের রিপ্লেসমেন্ট হচ্ছে দিস, আর কোনো একটা ক্লজের রিপ্লেসমেন্ট হচ্ছে সো। বোঝা গেল সো আর এর মধ্যে কি পার্থক্য? ক্লিয়ার? স্যার লেখাটা একটু নামান না, আচ্ছা। লিখে নি। লিখে নাও। ঠিক আছে স্যার। ওকে, এবার একটা দুটো সেন্টেন্স দিয়ে নিজেরা কর, ছোট ছোট, একটু বড় দিই আগের থেকে। আচ্ছা, একটু ছোটই দিই আগে। একটু টেন্স রিলেটেডও করতে হবে, মানে ইন্টারোগেটিভ তার সাথে একটু টেন্স যুক্ত করে দিই। ধরো বললাম গতকাল, বা ধরো গত সন্ধ্যায় তোমরা কোথায় গিয়েছিলে? একটু কমেন্ট করো তো। হোয়ার ডিড ইউ গো লাস্ট ইভিনিং? একটু কমেন্ট করো। স্যার হোয়ার ডিড ইউ গো লাস্ট ইভিনিং? আচ্ছা, আকাশদীপ লিখেছে ওয়্যার ডিড ইউ গো লাস্ট ইভিনিং, স্যার ঠিক তোমরা আছে। হলে হোয়ার ডিড ইউ অল গো বলা কি যাবে? না না, হোয়ার ডিড ইউ দরকার গোই নেই, কারণ থাকবে? দেখো ইউ মানে তুমি এবং হ্যাঁ ইউ ওট মানে ওট মানে তোমরা। তোমরা দুটোই বোঝায়, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওইটা। তাহলে অলটা তখন দেব যদি এরকম থাকে তোমরা সবাই। তুমি লিখলে ভুল নয়, কেন ভুল নয় তার কারণ হচ্ছে আমরা তো ট্রান্সলেশন ভাবানুবাদই করি। ওয়্যার ডিড ইউ গো অল গো, এটা তো লিখতেই পারো লাস্ট ইভিনিং। আচ্ছা, আর কেউ লিখেছো কমেন্ট? ওয়্যার ডিড ইউ গো লাস্ট ইভিনিং, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। ধরো খুব সোজাসুজাই বলছি, কাউকে যে তুমি তুমি এত জোরে, তুমি তো এত জোরে হাঁটছো কেন? তুমি এত জোরে, কমেন্ট করবে, হ্যাঁ, হাঁটছো কেন? Why are you walking so fast? Sir, কমেন্ট Why why are are করো। you you walking? walking so fast? আকাশদীপ ওয়াই আর ইউ ওয়াকিং সো ফাস্ট, ঠিক আছে। রেবন্ত ঠিক আছে।
অঙ্কন ঠিক আছে, ওয়াই আর ইউ ওয়াকিং সো ফাস্ট। আচ্ছা, এখানে এই যে সো শব্দটা, এটার পার্ট অফ স্পিচ বলতে পারবে? স্যার অ্যাডভার্ব হবে? এফএএসটি হবে, হ্যাঁ অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব হবে। এফআইআরএসটি হবে না কিন্তু। এই ফার্স্ট মানে দেবরাজ প্রথম, ঠিক আছে? আরে ভাই মাইকটা অফ কর না, অন করে রেখে দিয়েছে। এফআইআরএসটি ফার্স্ট, এটার মানে হচ্ছে এই ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম। আরেকটা হচ্ছে এফএএসটি ফার্স্ট, এটার মানে হচ্ছে দ্রুত, ঠিক আছে? এটা মানে আবার ওই না খেয়ে থাকাও হয়, ফাস্টিং, সেটাও হতে পারে। আচ্ছা, ধরো এরকম একটা প্রশ্ন করা হলো যে আহ, ধরো এই বিষয়ে তিনি তোমাকে কি বলেছিলেন, কমেন্ট করবে। কমেন্ট করলে আমি সবারটা দেখে নিতে পারি। আর মুখে বললে কি হবে, একজন বলতে গেলে বাকিরা আর বলবে না। এই কারণে মাইকটা, আর তো কমেন্ট করতে কত 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় লাগছে। ওয়াই ডিড হি টেল ইউ, হোয়াট ডিড হি টেল ইউ? আচ্ছা, এই বিষয়টা বাদ চলে গেল। আকাশদীপ, স্যার হোয়াট ভুল ডিড হি কিছু টেল নেই, ইউ হোয়াট অ্যাবাউট ডিড, হতো না? হোয়াট ডিড হি সে অ্যাবাউট দিস ম্যাটার। না, যখন ইউ আছে, অবজেক্ট আছে, তাহলে হোয়াট ডিড ইউ টেল ইউ, তোমায় কি বলেছে? হ্যাঁ সেটাই লিখেছি তো স্যার। না না, হোয়াট ওই ডিড হি আরেকজন, টেল ইউ? একজন সে লিখেছে রেবন্ত, তাই জন্য বললাম ইউ আছে তো। সবিক, হোয়াট ডিড হি সে অন দিস ম্যাটার। সেখানে সে আর টেলের মধ্যে একটু পার্থক্য আলোচনা করতে হবে। আচ্ছা, বাকিরা লেখো। বাকিরা, কিরণ, হোয়াট ডিড হি সে অ্যাবাউট দিস ম্যাটার, সে ইউ অ্যাবাউট দিস ম্যাটার। স্যার বলছি যে সেটা কি অ্যাক্টিভ, টেলটা কি পেসিভ, এরকম কিছু আছে? মানে ওই না না narrative- না, কি পার্থক্য একটু বলো তো দেখি। স্যার সে মানে হয়তো আমি বলছি, আর টেল মানে আমি বলছি এবং আরেকজনও বলছে, আমরা দুজন মানে দুজনে কথা বলা বলি করছি। আর কিছু? দেখো, সে শব্দটা আমরা সাধারণত কোনো কথা অথবা কোনো বাক্য যখন আমরা প্রকাশ করি, এবং সেখানে কোনো ব্যক্তির নাম থাকছেই না, মানে কাকে বলছে কি বলছে, তো সেখানে ওটা তোমার পার্সোনাল অবজেক্টে, এবং মানে যদি কাউকে বলে তো সেক্ষেত্রে আবার সের সাথে টু ব্যবহার করতে হয়। সে ইউ যারা বারবার ব্যবহার করছো প্রত্যেকে, তারা সে ইউ কি করে হয়, একটা জিনিস আমরা শিখেছি, সেইড টু ইকুয়াল টু ন্যারেশনে হয়ে যায় টোল্ড, শিখেছি না? সেইড প্লাস টু ইকুয়াল টু হচ্ছে টোল্ড, তাই তো? এটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে যারা সে ইউ লিখেছো, তাহলে এটা সে টু ইউ হবে। এটা হচ্ছে প্রথম পার্থক্য। কারণ টেল শব্দটা ট্রানজিটিভ ভার্ব, মানে সে তার অবজেক্ট রাখতে পারে। আর সে শব্দটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তার মানে সে অবজেক্ট রাখতে পারে না, তার আলাদা একটা মানে প্রিপোজিশন দরকার হয়। টেল আমরা জেনারেলি কোন ক্ষেত্রে ব্যবহার করি সেইটাকে বুঝো। টেল অন্যদিকে আমরা ব্যবহার করি যখন মানে তুমি কোনো ব্যক্তিকে বা মানে একজন আরেকজন ব্যক্তিকে কোনো তথ্য দিচ্ছে, কোনো নির্দেশ দিচ্ছে, বা কিছু জানানোর জন্য, মানে এইভাবে ভাবতে পারো, টেল প্লাস পার্সন প্লাস সামথিং, ঠিক আছে? এটা মূলত তোমার ইনডিরেক্ট স্পিচে আমরা ব্যবহার করি। ডিরেক্ট স্পিচে আমরা সে ব্যবহার করব। একটা জিনিস খেয়াল করে দেখবে, আমাদের যে ন্যারেশন শেখানো হয়, ন্যারেশন যে শেখানো হয় সেটা তো গ্রামার পার্ট। তাহলে আমরা যখন ট্রান্সলেশন করব, সেখানেও ওই গ্রামার পার্টটা মাথায় রাখবো। খুব ভালো করে খেয়াল কর,
একটা ছোট্ট তোদের হিন্ট দিচ্ছি, তোরা বুঝতে পারবি তাহলে। ধর বলা হলো হি সেইড টু মি আই ওয়াজ নট দেয়ার। বল এটাকে ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? He told me that I had not been there. হি টোল্ড মি দ্যাট হি, কেন আই হবে? Oh, sorry, sir. সে বলেছে আমি, হ্যাঁ, He had. হ্যাড নট বিন দেয়ার। আচ্ছা, এখানে একটা ছোট্ট মজার জিনিস দেখ, আমরা সেই টু সেই টুই রেখেছি যখন যেটা বলেছে সেটা কিসে আছে? কোটেশনের মধ্যে আছে, তাই না? কিন্তু যখন আমি কোটেশনটা তুলে তার পরিবর্তে দ্যাট লিখে দিচ্ছি, তখন কিন্তু আমরা আর সেই টু শব্দটা ব্যবহার করছি না, তার পরিবর্তে কি ব্যবহার করছি? টোল্ড ব্যবহার করছি। এবার সেম অ্যাসপেক্টকে প্রেজেন্ট টেন্সে ভাব। যদি সে টু থাকে, সে টু আমরা তখনই ব্যবহার করব যখন কোনো কিছু কোটেশনের মধ্যে থাকবে আর সে টুটা তার বাইরে থাকবে। যখন কোটেশনটাকে তুই তুলে দিচ্ছিস তখন আমরা সেটাকে কি করব? টেল করে দেব। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবার যদি টু না থাকে তখন আমি লিখতে পারি হি সেইড দিস, হি সেইড দিস। এখানে দিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সেটা আমাকে বলেছে হি সেইড টু মি বা হি সেইড দিস টু মি, এটা করব? বা হি সেইড টু মি দিস, কোনটা করব? He said this to me. হি সেইড দিস টু মি। কোনো কোটেশন আছে না নেই? ভালো করে ভাব, কোনো কোটেশন আছে না নেই? কোনো কিছু কোটেশনে আছে? না স্যার। না নেই। তাহলে এখানে সেইড আছে, এখানে টু আছে। সেইড টুকে আমি একবারে টোল্ড করব। হি টোল্ড, টিওএলডি, টোল্ড মি দিস। এটা আমরা করব না, এটা আমরা করব। এটা কিন্তু অনেকে লেখার ক্ষেত্রে করে এবং অনেকের চোখেও পড়ে না। কিন্তু তুই একটা জিনিস ভাব, তোকে আমি যখন ন্যারেশনে শেখাচ্ছি তখন আমি বলছি সেই টুটা টোল্ড হয়ে যায়, আর যখন তুই ডেসক্রিপটিভ লিখছিস তখন আর তুই সেই নিয়মটা মানছিস না কেন? কি বলছি বোঝা যাচ্ছে? স্যার এটাকে ওই আমেরিকান ইংলিশ টাইপ নাকি? কি টাইপ বুঝলাম না। সে আগের দিন বলছিলেন না আমেরিকান ইংলিশ। না 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 না, ওরকম কোনো ব্যাপার নয়। আমি ব্রিটিশ ইংলিশই পড়াচ্ছি, আমেরিকান ইংলিশ অন্য জিনিস। মানে সেটা আলাদা কিছু ব্যাপার। সে হচ্ছে কোনো কথা প্রকাশ করা, সেই ক্ষেত্রে সে ব্যবহার করব। আর কোনো নির্দেশ বা কিছু জানানো অন্য কাউকে, তার জন্য আমরা টেল ব্যবহার করব। জেনারেলি যখন টু প্লাস পার্সন যখন থাকবে না তখন আমরা সে ব্যবহার করব। হ্যাঁ, মানে হি টোল্ড দিস এটা না করে হি সেইড দিস আমরা ব্যবহার করব। কেন বলতো? আমরা লিখি কিন্তু দেখ, আমি যদি তোকে বলি হি টোল্ড দিস, তুই বলবি স্যার এটা ভুল নয়, তাই না? হি টোল্ড দিস, তুই বলবি স্যার এটা তো ঠিকই আছে, কিন্তু আমি বলবো ঠিক নেই। কেন? কারণ টোল্ড মানে টোল্ড ইকুয়াল টু হোয়াট? সেইড টু, ইয়েস অর নো? তাহলে হি টোল্ড দিস মানে হি সেইড টু দিস, মানে দাঁড়ায়? দাঁড়ায় না। তাহলে এটা হবে হচ্ছে হি সেইড দিস। কি বলছি তোদের মাথায় ঢুকছে কি সেটা বল একবার। স্যার আরেকবার রিপিট করবেন লাস্টেরটা। আচ্ছা, আমাকে বল টোল্ড ইকুয়াল টু হোয়াট, সেইড নাকি সেইড টু? সেড টু। সেইড টু। আমি বললাম হি টোল্ড দিস, এর ভ্যালু হচ্ছে এ, এর ভ্যালু হচ্ছে বি, এ ইকুয়াল টু বি। তাহলে এর ঘরে বি লিখতে পারি কি পারি না? হ্যাঁ স্যার পারি। তাহলে হি টোল্ড দিস যদি ঠিক হয় তাহলে হি সেইড টু দিস এটাও ঠিক। হি সেইড টু দিস ঠিক হয়? না। তাহলে টু হবে না, হি সেইড দিস হবে। আচ্ছা, যদি সেন্টেন্সটা এরকম থাকে হি
said to me this, ঠিক আছে নাকি নেই? নো নেই, টোল্ড হবে এখানে। তাহলে সেইড টু যখন আছে সেইড টু আর ব্যবহার করব না, এক কথায় টোল্ড ব্যবহার করব। সেইড টু তখনই ব্যবহার করব যখন দিসটা কোটেশনের মধ্যে থাকবে, যে আই এম আ বয়, হি ইজ আ গার্ল, শি ইজ আ গার্ল, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার কোন ক্ষেত্রে সেইড আর টোল্ড ব্যবহার করব? বুঝতে পারলে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আরো কিছু ছোট ছোট জিনিস দাও। দেখো, আমাদের খুব জানা জিনিস আমরা ন্যারেশনে শিখেছি, কিন্তু লেখার সময় আমরা আর সেটা ব্যবহার করছি না। আচ্ছা, ধরো বলা হলো, আহ ধরো বললাম ওই বইটা কার, কি হবে? Sir, whose book that is? Whose book that is? Whose book that is? The book belongs to whom? না হুজ বুক ইজ দিস? বাবা, Sorry, ভার্বটা তো সাবজেক্টের আগে আসবে। whose book is this? Whose book is that? কারণ সাবজেক্টের পরে ভার্ব যদি হয় সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম, আর সাবজেক্টের আগে ভার্ব এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম। ঠিক আছে, ধরো বলা হলো তুমি খেলার মাঠে, বা তুমি মাঠে কমেন্ট করবে, এটা মুখে বলবে না, কাকে দেখেছিলে? তুমি মাঠে কাকে দেখেছিলে, কমেন্ট করো। Whom did you see in the playground? Whom did see you? বাবা, অঙ্কন, whom did see you হবে না, whom did see you। আমরা বলেছি হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তাহলে ইউটা কোথায় যাবে? তোমার সি এর আগে। হুম ডিড ইউ সি। আচ্ছা, বাকি দেখি কি লিখেছো। হোয়াট ডিড হি, এটা তো হয়ে গেল, অঙ্কনেরটা দেখলাম। হুম ডিড ইউ সি ইন দ্য ফিল্ড, একদম ঠিক আছে বিশ্বরূপ। হুম ডিড ইউ নোটিস ইন দ্য ফিল্ড, নোটিস নিয়ে একটু পরে আলোচনা করছি। জয়দীপ লিখেছিস হুম ডিড ইউ সি ইন দ্য গ্রাউন্ড, কিন্তু কোশ্চেন মার্ক না দিলে কিন্তু খ্যাচাং হয়ে যাবে। হুম ডিড ইউ সি ইন, ইন দ্য গ্রাউন্ড লিখতে হবে বাবা, ইন গ্রাউন্ড নয়। অ্যাট দ্য প্লে গ্রাউন্ড, এখানে আরেকটা ছোট্ট জিনিস আমরা আলোচনায় পেলাম, সেটা হচ্ছে অ্যাট দ্য প্লে গ্রাউন্ড লিখবো, মানে অ্যাট দ্য গ্রাউন্ড লিখবো নাকি ইন দ্য গ্রাউন্ড লিখবো। হুম ডিড ইউ সি ইন গ্রাউন্ড, ইন গ্রাউন্ড তো হবেই না, ইন দ্য গ্রাউন্ড অথবা অ্যাট দ্য গ্রাউন্ড অথবা ইন দ্য ফিল্ড। ঠিক আছে, ইন দ্য ফিল্ড হতে পারে হুম ডিড ইউ সি। ভেরি গুড, আমি যে কটা উত্তর পেলাম এখানে দুটো জিনিস নিয়ে আমার আলোচনা করার আছে। সেটা হচ্ছে ফিল্ডের আগে প্রিপোজিশন কি বসবে, আর 2 নম্বর হচ্ছে নোটিশ বসবে কি বসবে না। দেখো, তুমি মাঠে কাকে দেখেছো, এই যে দেখা, এটা হচ্ছে তোমার চোখে পড়া। ঠিক আছে, তো এই চোখে পড়ার জন্য আমরা সি শব্দটাই ব্যবহার করব। দেখবে বাংলায় দুটো শব্দ, দুটো না একাধিক শব্দ আছে, দেখা আর একটা হচ্ছে লক্ষ্য করা। যখনই আমি বললাম লক্ষ্য করা, সেটার মানে কি ইট সিক অ্যাটেনশন। তো যখন দেখাটা তোমার চোখের সামনে চলে এসছে, যে জিনিসটা দেখেছো মানে তুমি আলাদা করে দেখোনি, সেটা তোমার চোখে চলে এসেছে, নর্মাল দেখা, তার জন্য আমরা সি ব্যবহার করব। খুঁটিয়ে দেখা, এমনিতে দেখা যাচ্ছে না তবু তুমি সেই জিনিসটা দেখার চেষ্টা করেছো বা দেখেছো, এটা হচ্ছে নোটিশ। যেমন আমি দেখছিলাম, বা খুব ভালো করে বুঝ, আমি দেখছিলাম 3টে ছেলে যাচ্ছিল, তাহলে এই যে দেখা, এই দেখাটা সি না নোটিশ? বল। নোটিস।
আমি দেখেছিলাম, 3টে ছেলে যাচ্ছিল, আমি দেখেছি। সি, Please. সি। তখন আমার পাশে আমার বন্ধু বলল, ভাই তুই লক্ষ্য করেছিস ওদের সাথে একটা মেয়েও ছিল? তুই কি এখন দেখেছিস নোটিশ ওর হয়ে সাথে একটা? যাবে। এইবার হচ্ছে নোটিশ। তার মানে যে সি এর মধ্যে আহ একটা অ্যাটেনশন, একটা সিকিং, মানে খোঁজার যে ভাব থাকবে, তো সেইটাকে বলা হয় হচ্ছে নোটিশ করা। ঠিক আছে, মানে লক্ষ্য করা। দেখা লক্ষ্য করা দুটো একই, মানে প্রায় কাছাকাছি, এবং অনেক সময় ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হতে পারে। কিন্তু দেখা মানে যেটা তোমার চোখের সামনে এসছে, আর নোটিশ মানে যেটা চোখের সামনে হয়তো আছে কিন্তু তুমিও একটা সেটাকে দেখার চেষ্টা করেছো, যেটা খুব সহজে তোমার কাছে ধরা দেয় না, তবু তুমি লক্ষ্য করেছো, তাকে বলা হয় নোটিশ। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে ফিল্ড, এই ফিল্ডের আগে কি কি প্রিপোজিশন দিতে পারি? ফিল্ডের আগে মূলত দুটো প্রিপোজিশন যায়, একটা হচ্ছে অন, আর একটা হচ্ছে ইন। এটা আমরা স্পেসিফিক কোনো ক্ষেত্র, যেমন ধর পার্টি, রেলওয়ে স্টেশন, ডমিনোস, এরকম বিভিন্ন জায়গা, স্পেসিফিক জায়গার জন্য আমরা অ্যাড ব্যবহার করি। অ্যাট দ্য ফিল্ডও যে হয় না তা না, কিন্তু মোস্টলি আমরা অন দ্য ফিল্ড বলি অথবা ইন দ্য ফিল্ড বলি। আচ্ছা, যদি দেখা যায় কেউ খেলাধুলো করছে, খেলাধুলো করার ক্ষেত্রে আমরা অন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড দুটোই ব্যবহার করি, বেশি ব্যবহার করি অন দ্য ফিল্ড। মানে আমরা তার আপার সারফেসটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, দ্য বয়েজ আর প্লেইং অন দ্য ফিল্ড। স্যার ইন দ্য ফিল্ডও তো শুনেছি, হ্যাঁ ইন দ্য ফিল্ডও হয়, কাটবে না, কিন্তু যখন তুমি ইন দ্য ফিল্ড বলছো তখন মানেটা দাঁড়াবে যে মাঠটা চারদিক থেকে ঘেরা, মানে ফেন্সিং করা আছে। তো এবার সেটা তো আর ছবি এঁকে দেখায় না বা সাইডে লিখে দেয় না। তো সেক্ষেত্রে ইন দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড দুটোই ঠিক, কিন্তু পরীক্ষায় যদি দুটোই অপশন থাকে, খেলাধুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন দ্য ফিল্ড। 2 নম্বর, যদি এরকম সেন্স দেয়, কিরকম সেন্স বাবা? যদি কৃষিকাজ মানে কাল্টিভেশন, অথবা ধরো মানে ফার্মিং, ফার্মিং বা কাল্টিভেশন, অথবা পশুচারণ মানে গ্রেজিং যেটাকে বলা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আর অন ব্যবহার করব না, তখন আমরা ব্যবহার করব হচ্ছে ইন। কেন? কারণ ইন শব্দটা বোঝায় হচ্ছে এরিয়া অফ অ্যাক্টিভিটি। ঠিক আছে, তাহলে যদি বলি চাষিরা মাঠে চাষ করছে, তখন কি অন দা ফিল্ড হবে নাকি ইন দা ফিল্ড হবে? ইন দ্য ফিল্ড। যদি বলি দ্য কাউজ আর গ্রেজিং, তাহলে ইন দা ফিল্ড In, হবে না অন দা ফিল্ড? ইন in দা the, ফিল্ড হবে। in. তাহলে কৃষিকাজ এবং পশুচারণের ক্ষেত্রে আমরা অন দা ফিল্ড না করে ইন দা ফিল্ড করব। 2। 3 নম্বর, যদি পার্টিকুলার কোনো ক্ষেত্রে তোমার বিশেষ ক্ষমতা থাকে, বিশেষ পারদর্শিতা থাকে, তাহলেও আমরা ইন দা ফিল্ডই ব্যবহার করব। যেমন আমরা বলছি হি ইজ, মানে হি ইজ দ্য মাস্টার ইন দ্য ফিল্ড অফ ম্যাথামেটিক্স। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা ক্ষেত্রে তার বিশেষ প্রতিভা বা ক্ষমতা রয়েছে, এমনটা বোঝানোর জন্য আমরা ইন দা ফিল্ড ব্যবহার করে থাকি। ক্লিয়ার? কোন কোন Yes, sir. ক্ষেত্রে কি কি ব্যবহার করব? চলো 2-3টে এখন করতে দিচ্ছি, একবারে অ্যান্সার লিখে আমাকে দেবে। 1, স্যার ইনটু আর ইনের ওই পার্থক্যটা একদিন বলেছিলেন স্যার, আরেকবার যদি ভেঙে বলে দেবো, বলতেন। দাঁড়াও। তুমি আরো 1 ঘন্টা তার জন্য অপেক্ষা করনি কেন? আমরা বা আমাদের আবার কবে দেখা হবে? 3, গৌতম তোমাকে কি করতে বলেছিল বা কি করতে উপদেশ দিয়েছিল?
সব কটায় কোশ্চেন মার্ক আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, হোম ডিড ইউ সি ইন দ্য ফিল্ড, সি হয়েছে। ওয়াই ডিড নট ইউ ওয়েট ফর অ্যানাদার আওয়ার, কার জন্য সেটা লেখনি। ওয়েন ডিড উই মিট এগেইন, এটা ঠিক আছে, কোশ্চেন মার্ক দাওনি। ওয়াই ডিড নট ইউ স্টে ফর হিম ফর ওয়ান মোর আওয়ার। হোয়াট ডিড গৌতম, বাবা ডিডের সাথে সাজেস্টেড হয় বাবা, ডিডের সাথে সাজেস্টেড হয় না। ওয়াই ডিড নট ইউ ওয়েট ফর 1 আওয়ার মোর, নাকি 1 আওয়ার মোর না ফর মোর 1 আওয়ার, কোনটা ঠিক? স্যার আমার কোশ্চেন মার্ক গুলো আর ওই টাইপিং গুলো মিশে গেছে একসাথে, আমি সব ঠিকই লিখেছিলাম, পরে গিয়ে মিশে গেছে। ওয়াই ডিড নট ইউ ওয়েটেড, দেবরাজ ডিডের সাথে ওয়েটেড হয় না। ওয়েন ডিড ইউ মিট এগেন, দেবরাজ ঠিক আছে। ওয়াই ডিড নট ইউ ওয়েট 1 আওয়ার মোর ফর হার, ঠিক আছে। ওয়েন শ্যাল উই মিট এগেইন, হোয়াট ডিড গৌতম অ্যাডভাইজ ইউ টু ডু, ভেরি গুড, এটা কে লিখেছে এটা? আকাশদীপ, হ্যাঁ। ওয়েন উইল উই মিট এগেইন, ঠিক আছে। আচ্ছা এখানে বলে দিই, একটা নিয়ম শিখে রাখো, হ্যাঁ, এটা অনেকের কাজে লাগবে। সেটা কি, আমরা মডার্ন ইংলিশে আই এর সাথে শ্যালো ব্যবহার করি, আই এর সাথে উইলও ব্যবহার করি। অ্যাকচুয়ালি আই এর সাথে শ্যালি ব্যবহার করা উচিত ব্রিটিশ ইংলিশ অনুযায়ী, আমেরিকানরা আই এর সাথে উইল ব্যবহার করে। এবার যেহেতু ইন্ডিয়া ব্রিটিশ এবং আমেরিকা দুজনকেই একসাথে নিচ্ছে, দুজনের সঙ্গেই একসঙ্গে মানে বাণিজ্য করছে বা কিছু, তাই জন্য দু ধরনের ইংরেজি ভারতে চলে। সুতরাং তুমি আই শ্যাল লেখো অথবা আই উইল লেখো, কিছু যাবে আসবে না। কিন্তু মাথায় রাখবে, যখন ইন্টারোগেটিভ করবে সবসময় শ্যাল আই হবে। হ্যাঁ, তুমি যে কোনো ইংরেজি মানো না কেন, উইল আই অথবা উইল বি, এটা আমেরিকান ইংলিশও করে না, আবার ব্রিটিশ ইংলিশ তো করেই না। তাহলে এখানে যারা যারা এই কথাটা লিখেছো যে মূলত মানে কে কার জন্য ওয়েট করার জন্য, অনেকে উইল লিখেছো, উই ওয়েট এরকম লিখেছো না, দেখলাম কয়েকজন। ওয়েন উইল উই, তাহলে উই এর সাথে উইল আসবে না। উই উইল হতে পারে কিন্তু উইল উই হবে না। তো এই ভুলটা অনেকে করেছো, আকাশদীপ এটা শ্যাল ঠিক করেছো। তো এই নিয়মটা লিখে নাও, এটা অনেকে নাও জানতে পারে। আচ্ছা, আর ডিড লিখেছিস দেবরাজ, কেন আমরা যখন ভবিষ্যতের কথা বলছি ওয়েন ডিড কেন ব্যবহার করব? ডিড তো পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, যে আমরা এর আগে কখন ইয়ে করেছিলাম বা বাজবো বা মানে মিট করবো এইরকম। ঠিক আছে, আর কেউ? উইল, হোয়াট ডিড গৌতম অ্যাডভাইজ ইউ টু ডু, ঠিক আছে। ওয়েন শ্যাল বি মিট এগেইন, অরিজিৎ ঠিক আছে।
স্যার ফার্স্টেরটা একবার ক্লিয়ারলি বলে দেবেন, ফার্স্টের ট্রান্সলেশনটা। হ্যাঁ, সবকটাই বলে দিচ্ছি, একটা মিনিট। আচ্ছা, কোথায় গেল কোথায় গেল? তুমি আর আরো 1 ঘন্টা আমার জন্য অপেক্ষা করনি কেন, বা তার জন্য অপেক্ষা করনি কেন? তাহলে সবার প্রথম দেখো, আমরা কেন, এইটা হচ্ছে জিনিস, তাহলে কেনর ইংরেজি কি? ওয়াই। আমি শব্দগুলোর ইংরেজি আগে করে নিচ্ছি, যে ওয়াই। আচ্ছা, না করা ইংরেজি কি? আমরা অপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওয়েট, আর না করা ইংরেজি কি? নট ওয়েট। এবার নট ওয়েট তো হয় না, তাহলে একটা ডু ভার্ব বানতে হবে। এবার বলো, এটা আগের ঘটনা নাকি এখনকার ঘটনা? আগের। ওয়েট না করাটা তাহলে ডু হবে না ডাজ হবে না ডিড হবে? ডিড। ডিড। ভেরি গুড। তাহলে ডিড নট ওয়েট হচ্ছে অপেক্ষা না করা এইটুকুনির ইংরেজি, ডিড নট ওয়েট। আচ্ছা, তার জন্য ফর হিম, 1 ঘন্টা, 1 আওয়ার, আরো, মোর, তুমি, ইউ। এবার বল, এর মধ্যে সবার আগে কোন কোশ্চেনটা, মানে কোনটা বসে? 1 নম্বরে কি বসে? WH ওয়ার্ড, তাহলে ওয়াই। এরপর WH ওয়ার্ডের পর কি বসে? হেল্পিং ভার্ব। তাহলে এখানে হেল্পিং ভার্ব কোনটা? ডিড। 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 তারপরে কি বসবে? সাবজেক্ট। সাবজেক্ট। সাবজেক্ট কি? ইউ। তারপরে কি বসবে? মেইন ভার্ব। মেইন ভার্বটা কিসে আছে? নেগেটিভে আছে, তাহলে নট ওয়েট। এটা অনেকেই কি করেছে, ওয়াই ডিড নট ইউ ওয়েট, এটা নয়। আমি বলেছি সাবজেক্ট, হেল্পিং ভার্ব, সরি WH, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এবার মেইন ভার্বটা নেগেটিভে আছে, নটটা তো নট ওয়েটের জন্য ব্যবহৃত হয়েছে, তাহলে ওয়াই ডিড ইউ নট ওয়েট। এরপর কি? কার জন্য? তাহলে তার জন্য ফর হিম, কোশ্চেন মার্ক। আচ্ছা, কোশ্চেন মার্ক না, 1 ঘন্টা আরো। তাহলে এই 1 ঘন্টা আরো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ফর 1 আওয়ার, লাস্টে মোর, দিয়ে কোশ্চেন মার্ক। ওয়াই ডিড স্যার ইউ নট ওয়েট ফর হিম ফর 1 আওয়ার মোর? স্যার এখানে ওয়ান চাইলে 1 more hour লিখলেও ভুল কিছু নেই। স্যার স্যার ওই অ্যানাদার। অ্যানাদার আওয়ারও হবে। না, অ্যানাদার, অ্যানাদার 1 আওয়ার। অ্যানাদার আওয়ার। আচ্ছা, অ্যানাদার আওয়ারটার মানেটা একটু আলাদা হয়ে যাবে। এটার মানে কি হয়ে যাবে? তুমি 1 ঘন্টা অপেক্ষা করেছো, তুমি আরো 1 ঘন্টা অপেক্ষা করনি কেন, এই মানেটা দাঁড়াবে। যখন আমি বলছি তুমি আরো 1 ঘন্টা, তার মানেটা দাঁড়িয়ে যাবে সে 1 ঘন্টা অপেক্ষা করেছে। এখানে বলছে আরো 1 ঘন্টা, তাহলে এটার মানে আমরা কি বলতে পারি যে তার আগে সে একমাত্র 1 ঘন্টাই অপেক্ষা করেছে? সে তো না। এর আগে 2 ঘন্টাও অপেক্ষা করতে পারে, 4 ঘন্টাও ওকে। অপেক্ষা করতে পারে। ঠিক আছে? যদি এই সেন্টেন্সটার মানে এইটা হয় যে সে 1 ঘন্টাই অপেক্ষা করেছে, তাহলে আরো 1 ঘন্টা করলে না কেন, তখন ওটার ইংরেজি হতে পারতো যে অ্যানাদার আওয়ার। ঠিক আছে? অ্যাকচুয়ালি অ্যানাদারকে ভাঙলে কি পাওয়া যায় জানিস? অ্যান প্লাস আদার, তাই না? তাহলে অ্যান মানেও কি? 1, মানে আদার 1 ঘন্টা, অ্যানাদার, অ্যান আদার।
এই অর্থে। অনেকে ভুল করে অ্যান অ্যানাদার লেখে, এটা কিন্তু ইংরেজিতে ভুল। এটা অনেককেই করতে দেখেছি, অ্যানাদারের প্রথমে এ আছে বলে তার আগে অ্যান লেখে। আরে ভাই, অ্যানাদারের মধ্যেই তো এ অ্যান আছে, তার আগে এ অ্যান কখনোই ব্যবহৃত হবে না। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? স্যার ক্লিয়ার। Yes, sir. ওকে। আচ্ছা, এরপর আরো কিছু করতে দিচ্ছে। আহ সে তোমার উপর বা তিনি তোমার উপর কমেন্ট করবে। রাগ করেছিল কেন? কমেন্টে জানাবে। করেছি স্যার। দেখে নিচ্ছে, করুক সবাই। স্যার ওই ইন দা ফিল্ড এটা তো বলে মানে গ্রাউন্ড বা প্লে গ্রাউন্ড, তাহলে কি হবে? ইন দ্য গ্রাউন্ড। আচ্ছা, অ্যাংরির সাথে প্রিপোজিশন কি হয়? স্যার অ্যাংরির উইথ। সাথে অনেক রকম হয়, ওটা ডিপেন্ড করছে কি আছে, ওটা আমি ভুলে গেছি। অনেকগুলো অ্যাংরি অ্যাট, অ্যাংরি আপন, এরকম বোধহয় ছিল যখন কোনো কিছু। পার্সনের সাথে, যখন কোনো পার্সনের উপর রাগ করে তার সাথে অ্যাংরি উইথ হয়। আর যদি অন্য কিছুর ওপর মানে অ্যাপার্ট ফ্রম পার্সন হয়, তখন আমরা অ্যাংরি অ্যাট। হি ইজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, কিন্তু হি ইজ অ্যাংরি উইথ মি। ঠিক আছে? আচ্ছা, এখানে ডিড কেন ব্যবহার করলি? ওয়াই ডিড হি অ্যাংরি উইথ ইউ? ওয়াই ডিড হি অ্যাংরি উইথ ইউ? আগে এই অংশটা ভেঙে বুঝে নি যে কি ভুল আছে। স্যার ওটাতে সকর্মক অকর্মক ক্রিয়ার ব্যাপার আছে না? দেখছি কি আছে। যারা লিখছে হ্যাঁ ওয়াই, মানে এটা ওইভাবে আসবে না তো, মানে মানে যেগুলোর অ্যাকশন ভার্ব বোধহয় এটা সেটার সাথে ব্যাপার আছে। না না, ওরকম কোনো ব্যাপারই নয়, দাঁড়া। এই যে লিখলি ওয়াই ডিড, প্রথমত এই সেন্টেন্সটা ভুল। সঠিক কি হবে? ওয়াই ওয়াজ হি অ্যাংরি উইথ ইউ। এবার বুঝতে হবে যে সবকটা ডিড দিয়ে হচ্ছে, এটা কেন ডিড দিয়ে হবে না। যদি এটা ডিড দিয়ে হয় তাহলে এটা হেল্পিং ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব। কিন্তু অ্যাংরি শব্দটা তো ভার্ব নয়, অ্যাংরি শব্দটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বলি? হি ইজ অ্যাংরি, তাই না? হি ইজ অ্যাংরি বা হি ওয়াজ অ্যাংরি।
আচ্ছা, ডু কখন আসবে? যদি বলা হয় হি কেম, এই কেমটাকে তুই দুটো ভাগে ভাগতে পারিস, একটা হচ্ছে ডিড আর একটা হচ্ছে কাম। কিন্তু যদি ওয়াজ দেয়া থাকে, ওয়াজকে তো তুই ডিড প্লাস বি লিখতে পারিস না, লিখি না তো আমরা, ঠিক আছে? তাহলে সবার আগে বোঝ, হি ডু অ্যাংরি নাকি হি ইজ অ্যাংরি বা হি ওয়াজ অ্যাংরি। উত্তর হচ্ছে হি ওয়াজ অ্যাংরি। তাহলে এক্ষেত্রে উত্তর হবে ওয়াই ওয়াজ হি অ্যাংরি উইথ ইউ, সে তোমার উপর রাগ করেছিল কেন। বোঝা গেল? এই যে যারা ডিড লিখছিস, আগের সবকটাই ডিড হয়েছিল, কিন্তু ডিড হওয়ার তখনই হতো যদি অ্যাংরিটা ভার্ব হতো, এখানে তো ভার্ব নেই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সেন্টেন্সটা এটা তখনই হয় যখন হি ডিড অ্যাংরি। এবার নিচে বল, হি ডিড অ্যাংরি না হি ওয়াজ অ্যাংরি? হি ওয়াজ অ্যাংরি। তাহলে এখানে ডিডের জায়গায় ওয়াজ হয়ে যাবে। বাকি আর চেক করছি না, যারা যারা লিখেছিস এই অবধি, এই প্যাটার্ন অবধি যারা পৌঁছেছিস তারা ঠিক আছিস। স্যার এখানে ওই ডিড হি গেট অ্যাংরি করা যেতে পারে? হ্যাঁ, তাহলে তোমাকে গেট আনতে হবে, এটা আসতে পারে। ওয়াই ডিড হি গেট অ্যাংরি, তার মানে তোকে একটা অ্যাকশন ভার্ব আনতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তুমি রাজনীতিতে কি বলা যেতে পারে, সক্রিয়, সক্রিয় পার্টকে কি বলে, অংশ, অংশ নাও কেন? Why did you take part in politics actively? অ্যাক্টিভলি ব্যাপারটা আনতে হবে। Why are you actively involved? You are involved হয় না, ইনভলভড হয়ে যাবে, ঠিক আছে? Why are you actively involved in politics হবে। আমরা কি বলি এমনিতে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করি তাহলে হবে ইউ আর ইনভলভড, ঠিক আছে? অথবা তুমি যদি অ্যাকশন ভার্ব দিয়ে করো তাহলে ডু বা ডিড ব্যবহার করতে হবে, যেহেতু সেক্ষেত্রে টেক বা টেক পার্ট শব্দটা ব্যবহার করতে হবে। ওয়াই আর ইউ প্লেইং প্রভিটাল, প্রভিটাল কি আবার পিভোটাল হয়? প্রভিটাল বলে কিছু নেই। ওয়াই ডিড ইউ টেক পার্ট ইন পলিটিক্স অ্যাক্টিভলি? সে ওয়াই ডিড ইউ প্রোভাইটাল টেক হয়তো। পার্ট, পিভোটাল, প্রোভাইটাল নয়। হুম।
Why are you actively involved in politics? Why are you involved? মানোয়ার ইনটা বাদ গেছে, বুঝলি তো, বাকি ঠিক ছিল। Why are you so active in politics? তুমি এত কেন অ্যাক্টিভ পলিটিক্স? একটু মানেটা হালকা চেঞ্জ হলো। চলো আমি দুভাবে করে দেওয়ার চেষ্টা করছি, দুটোই এসেছে এবং দুটো ঠিক। সবার আগে একটা জিনিস ভাবো, এই যে হি ইজ, তারপর তো আমরা টল লিখি, তার মানে হি ইজ এর পর অ্যাডজেক্টিভ লিখি। তাহলে আমি যদি লিখি হি ইজ ইনভলভ, তাহলে ইনভলভটা হচ্ছে ভার্ব। মাথায় রাখবে ভার্বের যেটা থার্ড ফর্ম সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। ইংরেজিতে এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। কি বলা হয়? পাস্ট পার্টিসিপল। ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। তাহলে হি ইজ বলো বা হি ওয়াজ বলো, তারপর আমার কি ভার্ব দরকার নাকি অ্যাডজেক্টিভ দরকার? কোনটা বলতো? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ। ইনভলভের থার্ড ফর্ম লিখতে হবে, ইনভলভের থার্ড ফর্মটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে ইনভলভের থার্ড ফর্ম কি? ইনভলভড। এইবার ঠিক হলো সেন্টেন্সটা, হি ইজ ইনভলভ হয় না, হি ইজ ইনভলভড। এবার ইনভলভড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় ইন। তাহলে লিখতে পারি শি ইজ ইনভলভড ইন পলিটিক্স অ্যাক্টিভলি, বা আরো ভালো হয় হি ইজ ইনভলভড ইন অ্যাক্টিভ পলিটিক্স। শুনতে ভালো লাগছে, দেখ। আমরা বাংলাতে বলি না সে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছে, তো সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভ পলিটিক্স। এবার এই সেন্টেন্সটাকে তুই যদি ইন্টারোগেটিভ করিস তাহলে কি হবে? ওয়াই, এবার তোরা কি লিখেছিস দেখে নি স্যার এটাও স্ট্রাকচার। আমি লিখেছিলাম, অ্যাক্টিভ পলিটিক্স আমি এটা লিখেছিলাম। ওয়াই আর ইউ, ওয়াই ডু ইউ টেক পার্ট তো হবেই একটা, ওয়াই আর ইউ সো অ্যাক্টিভ। যাই হোক, এবার দেখো ওয়াই, এবার এরপর কি হবে? হি ইজ আছে, তাহলে ওয়াই ইজ হি। আচ্ছা ওখানে তুমি আছে, তাহলে ওয়াই আর ইউ, ওয়াই আর, এখানে ইউ করো, এখানে আর করো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়াই, তারপরে হেল্পিং ভার্ব আর, তারপর হচ্ছে ইউ, এটা হেল্পিং ভার্ব না, মেইন ভার্বই হয়ে গেল। ইনভলভড ইন অ্যাক্টিভ পলিটিক্স। ঠিক আছে, why are you involved in active politics, এইটা। অথবা you take part, বা তুমি কেন এত নিচ্ছ, টুক পার্ট করি, পাস্ট টেন্স করি, you took part in active। তোরা বুঝতে পারছিস তো সেন্টেন্স গুলো কিভাবে তৈরি হচ্ছে? আমি অ্যাসার্টিভটা আগে করছি, তাহলে টুক পার্টকে কি ব্যবহার করতে পারিস? ডিড প্লাস টেক প্লাস পার্ট। যেহেতু এখানে অ্যাকশন ভার্ব আছে তাই ডু আনতে পারছিস। তাহলে ওয়াই আসবে, তারপরে ডিড আসবে, তারপরে ইউ আসবে, ওয়াই ডিড ইউ। এবার লেখ টেক পার্ট ইন অ্যাক্টিভ পলিটিক্স। লাস্টে কোশ্চেন মার্ক না দিলে পয়সা কাটা যাবে। ঠিক আছে, এটা কিন্তু এটা তো মানে অংশগ্রহণ করেছিলে কেন? যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু করবে। ওয়াই ডু ইউ টেক, ওয়াই ডু ইউ টেক পার্ট ইন অ্যাক্টিভ পলিটিক্স। আবার চাইলে অ্যাক্টিভটাকে এখানেও লিখতে পারো, ওয়াই ডু ইউ টেক অ্যাক্টিভ পার্ট ইন পলিটিক্স। এটাও অ্যান্সার হতে পারে, কোনোটাই সমস্যা নয়। ধরো একটা কোশ্চেন করতে দিলাম, চোরটি কেমন করে তোমার ঘরে প্রবেশ করেছিল? কমেন্ট করো, আমি একটা জাস্ট স্যারকে কল করে নি, হ্যাঁ।
দেখি কি লিখেছো। হাউ ডিড দ্য থিপ এন্টার টু ইয়োর রুম? এন্টারের সাথে টু হয় না, বা এন্টারের সাথে ইনো হয় না। হাউ ডিড ইউ এন্টার ইনটু ইয়োর হাউস? এন্টারের সাথে ইনটু হয় না, মানে এন্টার ইয়োর হাউস। কারোরটাই ঠিক হয়নি। হাউ ডিড দ্য থিপ এন্টার ইয়োর হাউস, এটা ঠিক আছে, আকাশদীপ। এখানে এন্টারের পরে প্রিপোজিশন হবে না। না, এটার অ্যান্সার হবে হাউ ডিড দ্য থিপ এন্টার ইয়োর হাউস। আমি খুব ছোট ছোট সেন্টেন্স করছি যাতে তোদের নিজেদের লেখার গঠনটা, আমাদের তো ইন্টারোগেটিভও লিখতে হবে। দুটো শব্দ আছে, একটা হচ্ছে এন্টার আর একটা হচ্ছে এন্টার ইনটু। এন্টার মানে হচ্ছে কাম ইনটু, আর এন্টার ইনটু মানে হচ্ছে জয়েন। ধর বললাম অভিষেক শর্মা উইল এন্টার দ্য ইন্ডিয়ান টিম ভেরি সুন। কি হবে? ইনটু। কিন্তু ইনটু কেন? কোনো টিমে জয়েন করা বা কোনো জায়গায় জয়েন করা হলে এন্টার ইনটু হয়। তখন এন্টার ইনটু হয়। দিস ইজ আ ফ্রেজাল ভার্ব। আর যখন তুই প্রবেশ করছিস তখন এন্টারের সাথে আমরা কোনো রকম প্রিপোজিশন বসাবো না। এটা অবজেক্টিভ ইংলিশেও এই প্রশ্নটা দেয়, ঠিক আছে? এটা যে শুধুমাত্র ডেসক্রিপটিভের কোয়ারি তা কিন্তু নয়। এটা এসএসসি সিজিএলেও এই এন্টার আর এন্টার ইনটু নিয়ে একবার না একের বেশি বার কোশ্চেন এসছে, মানে মোস্ট রিপিটেড কোশ্চেনের মধ্যে এটা পড়ে। ধরো আরেকটা কোশ্চেন দিই, তুমি তাহার প্রস্তাবে রাজি হইয়াছিলে কেন? ওয়াই ওয়াজ ইউর এগ্রিড? ভাই ইউ ওয়াজ এগ্রিড হয় দেবরাজ? ওয়াই ডিড ইউ এগ্রি টু হিজ প্রপোজাল, ঠিক আছে। ওয়াই ডিড ইউ এগ্রি টু হিজ প্রপোজাল, ঠিক আছে। ওয়াই ওয়ার ইউ এগ্রিড? ওয়াই ওয়ার ইউ এগ্রিড?
আচ্ছা, তোদের একটা মানে বেসিকে অনেকের গন্ডগোল আছে। তোরা ডু ভার্ব আর বি ভার্বের পার্থক্য বুঝতে পারছিস না। সবার প্রথম দেখ, এই যে এগ্রি, এই এগ্রিটা হচ্ছে ভার্ব। এর যদি নিজে ভার্ব হয় তাহলে এর সাথে আর আমি অ্যামিজার ব্যবহার করব না। এগ্রি যদি অ্যাজেক্টিভ হতো তাহলে তার সাথে আমি অ্যামিজার ব্যবহার করতাম, কিন্তু এগ্রিটা তো অ্যাজেক্টিভ নয়। যেমন এর আগে একটা শব্দ আমি ব্যবহার করেছিলাম যেটা অ্যাজেক্টিভ হয়েছিল। কি ছিল আগের শব্দটা যেটা আমি অ্যাজেক্টিভ বললাম? যে ইনভলভ। হ্যাঁ, ইনভলভ। ইনভলভ। না, ইনভলভকে তো ভার্ব থেকে অ্যাজেক্টিভ করেছিলাম। অ্যাংরি অ্যাংরি অ্যাংরি, হোজো অ্যাংরি। অ্যাংরি হচ্ছে অ্যাজেক্টিভ, তাহলে উত্তর হবে হি ইজ অ্যাংরি। কিন্তু এগ্রি এটা তো নিজে ভার্ব, তাহলে হি ইজ এগ্রি হয় না। স্যার এর থার্ড ফর্মটা হবে না, মানে অ্যাগ্রিড? হ্যাঁ, এইবার তুমি যদি লেখো হি ইজ এগ্রিড, সেটার মানে তাকে রাজি করানো হলো, প্যাসিভ সেন্স হয়ে যাচ্ছে না। আমি কেন করতে যাব? তাহলে আমরা কি লিখি, আই অ্যাম এগ্রি না আই এগ্রি, কোনটা বলি? আই অ্যাগ্রি। স্যার আই এগ্রি। আই এগ্রি, তার মানে এটা ভার্ব। তাহলে এগ্রি মানে কি? এগ্রিকে তুমি দুটো ভাগে ভাগতে পারো, ডু প্লাস এগ্রি। তাহলে যেটা ভার্ব সেটাকে তুমি তার থেকে হেল্পিং ভার্ব আনতে পারো। এখানে যদি এগ্রিড থাকতো তাহলে এখানে তুমি ডিড প্লাস এগ্রি করতে পারতে। প্রশ্নটা কি ছিল? তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছিলে কেন? রাজি হয় ইংরেজি এগ্রিড। এবার এগ্রিডেড ডিটাকে ওঠাতে হবে, হেল্পিং ভার্ব আনতে হবে, তাহলে হচ্ছে ডিড এগ্রি হবে, তাই তো? তাহলে ওয়াই ডিড, ডিডের পর কি আসবে? সাবজেক্ট ইউ, এগ্রি টু মাই প্রপোজাল, দিয়ে কোশ্চেন মার্ক। এখানে ওয়াজ কখন হবে? যদি এখানে ভার্ব না থাকতো, এখানে যদি অ্যাংরি থাকতো। বোঝা স্যার গেল? এখানে মাইনা হয়ে হিজ হবে না? তুমি তাহার, ও আচ্ছা, আমি আমার ভেবেছি, হ্যাঁ, হিজ প্রপোজাল হবে। হ্যাঁ স্যার। ওয়াই ডিড ইউ এগ্রি টু হিজ প্রপোজাল? ওয়াই ডিড ইউ এগ্রি টু হিজ প্রপোজাল, এইভাবে লিখতে হবে। বোঝা গেল নাকি গেল না? হ্যাঁ স্যার। বলো, কার কি প্রশ্ন আছে আজকে যেটুকুনি? এই জিনিসটা একটু মাথায় রাখো, যদি কোনো অ্যাকশন ভার্ব থাকে সেইটাকে আমরা ডু ভার্ব প্লাস সেই ভার্বটায় ভেঙে ফেলবো। মানে ধরো প্লে থাকলো কোনো জায়গায়, বা প্লেট থাকলো, কেম থাকলো, যেগুলো ভার্ব, তাহলে কেম থাকলে কি লিখবো? ডিড হি কাম। ঠিক আছে? ধরো দেয়া থাকলো প্লেড, তাহলে লিখবো কি? ডিড হি প্লে। কিন্তু কোনো জায়গায় ধরো লেখা থাকলো অ্যাংরি, কোনো জায়গায় ধরো লেখা থাকলো হ্যাপি, তাহলে কখনোই লিখবো না ডিড হি হ্যাপি, কি লিখবো? ওয়াজ হি হ্যাপি। ঠিক আছে? ওয়াজ হি অ্যাংরি, ওয়াজ হি হ্যাপি। সে এত খুশি কেন? তাহলে সবার আগে দেখো, এই যে খুশির ইংরেজি হ্যাপি লিখছো, ইজ ইট এ ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ? বাবা, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখানে কি আমার ডু ভার্ব আসবে? ইজ না। হবে, মানে তাই না? হ্যাঁ তাহলে আসবে না লিখতে স্যার হবে এখানে। ওয়াই ইজ হি সো হ্যাপি।
আর যদি ডু ভার্ব বানতে চাস তাহলে এখানে একটা মেইন ভার্ব বানতে হবে। ওয়াই ডু হি বিকাম সো হ্যাপি। ক্লিয়ার? কিন্তু এই বিকামটাকে আমি জোর করে নিয়ে এলাম। এই যে ওয়াই ডু হি বিকাম সো হ্যাপি, এটার অ্যাসার্টিভ সেন্টেন্স কি বাবা? এটার অ্যাসার্টিভ সেন্টেন্স হি, তো হ্যাপি। আচ্ছা ওয়াই ডাজ হবে, হ্যাঁ ডু না। হি বিকামস সো হ্যাপি। আর ওয়াই হি ইজ সো হ্যাপি এটার অ্যাসার্টিভ সেন্টেন্স হি ইজ সো হ্যাপি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ইন্টারোগেটিভে কখন আমরা ডু ভার্ব ব্যবহার করব আর কোন ক্ষেত্রে আমরা এমনি অন্য কোনো ভার্ব ব্যবহার করব, অর্পণ আমি 10 মিনিট পরে কল করছি তোকে, সেটা আমরা আলোচনা করব। যাই হোক, আমার এই একটা দুটো সপ্তাহ সমস্যা হবে, কারণ মানে আমি যখন বাড়ি আসছি আমি 9:45 ঢুকে যাই। এবার আমি যে রাস্তাটা দিয়ে আসছি, তো ওটায় এখন ওই মানে ড্রেনেজের কাজ চলছে, পুরো রাস্তা ব্লক করে। আমার 3 কিলোমিটার আসতে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগলো, যেটা আমার অটোতে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে। আমি 10টা 15-তে বাড়ি ঢুকলাম, যেটা আমি 9:45-টায় ঢুকি। এবার আমার হ্যাঁ স্যার, রাস্তা, আমারও সেম হচ্ছে। হ্যাঁ আমাদের এইখানটায় ওই মানে খুব। রাস্তা আমাদের এখানে স্যার মানে পুরো কি খুঁড়ে দিয়েছে, আমাকে পুরো ঘুরে আসতে হচ্ছে। কোথায় থাকো তুমি? আমি থাকি হচ্ছে রথতলা। দমদম? না না, এই আমাদের আরে কি কামারহাটি রথতলা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেলঘড়িয়া থেকে রথতলা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বেলগোয়া থেকে রথতলা ওই যে ওখানে। ঠিক স্যার আছে। আপনার কি দমদম নাকি? না না না, বালিগঞ্জ। ও এই আচ্ছা মন্ডল আচ্ছা। গেটের এইখানটা খুঁড়েছে পুরো। ও আচ্ছা। হ্যাঁ, ও কাজ হচ্ছে স্যার বন্দরের উপরে। মন্ডল গেটের ওখানে পুরো কাজ হচ্ছে, পুরো ইয়ে হচ্ছে। তুমি কোথায় থাকো, মন্ডল গেটের ধারে কাছে? হ্যাঁ, আমি পিকনিক গার্ডেনে স্যার। ও আমি কুষ্টিয়া। তোমার খুব দেখা কাছে হবে মাঝে থাকি। মাঝে, অনেক কাছে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, চলো আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে এরপর থেকে আলোচনা করব। ঠিক আছে, হ্যাঁ ঠিক গুড আছে। নাইট হ্যাঁ সবাইকে। স্যার। হ্যাঁ হ্যাঁ। হুম। গুড নাইট।